আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আমি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি দ্বিতীয় অধিবেশন নিয়ে। তোমরা জানো অলরেডি আমি পার্টস অফ স্পিচ প্রথম অধিবেশন আলোচনা করেছি। আমি আজকে পার্টস অফ স্পিচের দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করতে যাব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি এসেনশিয়াল বা পটেনশিয়াল বা ইম্পর্টেন্ট একটা টপিকস, বিশেষ করে গ্রামার সাইডের। কেননা ভার্সিটি অ্যাডমিশনের জন্য পার্টস অফ স্পিচ থেকে বেশ কয়েকটি প্রশ্ন আসে। পাশাপাশি জব ক্ষেত্রে তুমি যদি জবের কোনো পরীক্ষা দিতে যাও, জব পাওয়ার জন্য, সেখানে কিন্তু পার্টস অফ স্পিচের প্রয়োজন হয় জানার। সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন আসে, যে প্রশ্নগুলো আমাদের পার্টস অফ স্পিচ থেকেই আসে এবং আমাদেরকে পার্টস অফ স্পিচ জানা জরুরি হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে পার্টস অফ স্পিচ বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের হয়তো ভালো লাগছে। আর সত্যি যদি তোমাদের ভালো লাগে, আই উইল এক্সপেক্ট দ্যাট ইউ উইল স্টে উইথ মি টিল the end of my session. So dear guys, let's go our main topics. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পর্বে বিশেষ করে নাউন, হোয়াট ইজ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কাকে বলে বা ওয়ার্ড ক্লাস কাকে বলে, ওয়ার্ড ক্লাসেস আলোচনা করেছি। পাশাপাশি হোয়াট ইজ নাউন, হোয়াট ইজ প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো আমি আলোচনা করেছি। আমি আজকের এই দ্বিতীয় সেশনে আমি আলোচনা করব অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব ডিফিনেশন অর্থাৎ সংজ্ঞা। অ্যান্ড অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। যদি অ্যাডভার্ব কাকে বলা হয় আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা জানি যে অ্যাডভার্ব মানে হচ্ছে ভাব বিশেষণ। অ্যাডভার্ব এমন একটা শব্দ কি করে, ওয়ার্ডগুলোকে মডিফাইং করে। আসলে কোন ওয়ার্ডগুলোকে মডিফাইং করে এখন আমাদের দেখার বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখবে পার্টস অফ স্পিচের মধ্যে যে 8টা ক্লাসিফিকেশন আছে, 8টা শ্রেণী আছে। এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। তো অ্যাডভার্ব এই শব্দটি মডিফাইং করে অন্য ওয়ার্ডগুলোকে। সেই ওয়ার্ডগুলো কোন কোন ওয়ার্ড? বিশেষ করে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন, এই 3টা ক্লাসিফিকেশন, এই 3টা শ্রেণী বাদে যা থাকে, যে 5টা ক্লাস থাকে বা শ্রেণী থাকে এই পার্টস অফ স্পিচের, এই 5টা ক্লাস কি বা শ্রেণী কি কি করে, মডিফাইং করে। যেমন দেখো, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোকে মডিফাইং করতে পারে। ভার্ব তাকে মডিফাইং করতে পারে, প্রিপোজিশনকে মডিফাইং করতে পারে, কনজাংশনকেও মডিফাইং করতে পারে, অ্যানাদার অ্যাডভার্বকেও কিন্তু মডিফাইং করতে পারে। তো আমরা হয়তো এর আগে অন্যভাবে পড়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আরো ডিটেলস জানানোর চেষ্টা করছি। দেখো, আমরা অন্যভাবেও যদি অ্যাডভার্বের সংজ্ঞাটাকে সংজ্ঞায়িত করি, দি ওয়ার্ডস দ্যাট অ্যাফেক্ট দি মিনিং অফ এ ভার্ব। আসলে এই অ্যাডভার্ব এমন একটি শব্দ যে শব্দ কি করে, একটা ভার্বের অর্থ কি করতে পারে, অ্যাফেক্ট করতে পারে, প্রভাবিত করতে পারে, বা একটা অ্যাডজেক্টিভের অর্থকে প্রভাবিত করতে পারে, অথবা একটা অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকেও কিন্তু কি করতে পারে, প্রভাবিত করতে পারে ইন টার্মস অফ টাইম। সেটা সময়ের দিয়ে হতে পারে, সময়ের ক্ষেত্রে হতে পারে, প্লেস স্থানের ক্ষেত্রে হতে পারে, মেজার পরিমাপের ক্ষেত্রে হতে পারে, কোয়ালিটি গুণাগুণের ক্ষেত্রে হতে পারে, কোশ্চেন প্রশ্ন করেও কিন্তু এই অ্যান্সারগুলো পাওয়া যেতে পারে যে আসলে অ্যাডভার্ব কোনগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাডভার্বের হয়তো সংজ্ঞা জানলাম। এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যাডভার্ব সেই শব্দ যে শব্দ নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে বাদ বাকি সমস্ত ক্লাসকে, সমস্ত অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলোকে কি করে, মডিফাইং করে, বিশেষিত করে এই শব্দগুলোকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উদাহরণের মাধ্যমে আরো পরিষ্কার হব। এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাভ গিভেন সাম এক্সাম্পল of adverb. If you follow, then
ইউ মাস্ট বি ক্লিয়ার অ্যাজ টু অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কয়েকটি ওয়ার্ড দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, হোয়ার দেওয়া হয়েছে, হাউ মাস, হোয়ার মানে কোথায়, হাউ মাস মানে পরিমাণে কত, হাউ মানে কেমন বা কিভাবে, হাউ অফেন মানে কতদিন পর পর, কত মাস পর পর হতে পারে বা কতক্ষণ পর পর হতে পারে বা কতদিন পর পর হতে পারে, হোয়েন মানে কখন। এই শব্দ দিয়ে যদি আমরা কোনো সেন্টেন্সের মধ্যে প্রশ্ন করি, তাহলে ওর ভিতরে একটা ওয়ার্ড কিন্তু আমরা পাবো, সেই ওয়ার্ডটি হবে অ্যাডভার্ব। চলো আমরা আরও দেখি ভালোভাবে। দেখো, এখানে আমি অনেকগুলো ওয়ার্ড দিয়েছি। দিস অল আর অ্যাডভার্ব, এক্সাম্পল অফ অ্যাডভার্ব। এই সবগুলো হচ্ছে কি অ্যাডভার্বের উদাহরণ। দেখো, টুয়ার্ডস, ব্যাক, হেয়ার, কমপ্লিটলি, অ্যানাফ, ফুলি, ফাস্ট, ইজিলি, এগারলি, নেভার, অলওয়েজ, অফেন, লাস্ট ইয়ার, টুডে, নাও। দিজ অল আর এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। এগুলো সবই হচ্ছে অ্যাডভার্বের উদাহরণ। এছাড়া দেয়ার আর এ লট অফ এক্সাম্পলস অফ অ্যাডভার্ব। আসলে সবগুলো তো একটা স্লাইডে দেখানো সম্ভব হয় না। আমি তোমাদেরকে অল্প এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করতে চাচ্ছি যে অ্যাডভার্ব আসলে পার্টস অফ স্পিচের কোনগুলো। আমাদের অনেক এক্সামে কিন্তু আসে, হয়তো বলে যে ফাইন্ড আউট দ্য ওয়ার্ড অফ অ্যাডভার্ব। অ্যাডভার্ব এই শব্দটি তোমরা ফাইন্ড আউট করো। ওইখানে হয়তো নিচে অনেকগুলো সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে যে আসলে অ্যাডভার্ব কোনটি। তো আমি সেই চেনার সহজ উপায়টি আমি তোমাদের সামনে উপস্থাপন বা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে হোয়ার, হোয়ার মানে কোথায়, কোন একটা জায়গাকে বোঝাচ্ছে, কোন একটা স্থানকে বোঝাচ্ছে। হাউ মাস মানে পরিমাণে কত, সেটা হতে পারে পরিমাপের ক্ষেত্রে হতে পারে বা গণনার ক্ষেত্রে হতে পারে, যেটা হাও মানে কিভাবে কেমন করে হতে পারে। তো আমরা দেখি উদাহরণ দিয়ে, দেখি উদাহরণের মাধ্যমে হয়তো আমরা আরো পরিষ্কার হবো। দেখো, গো টুয়ার্ডস, সামনের দিকে যাও। কোথায় যাও, আমরা যদি প্রশ্ন করি কোথায় যাব, হয়তো সামন আস্ক ইউ গো টুয়ার্ডস, তোমাকে একজন প্রশ্ন করলো যে সামনের দিকে যাও। এখন প্রশ্নটা হচ্ছে যে কোথায় যাব, সামনের দিকে। এই যে সামনের দিকে অর্থাৎ কোন একটা প্লেসের কথা বলতেছে, কোথায়, এই কোথায় দিয়ে প্রশ্ন করলে টুয়ার্ডস, সামনের দিকে। এই টুয়ার্ডসটাই কিন্তু হচ্ছে কি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কাম ব্যাক মাই হাউ প্লেস, আমার গ্রামে ফিরে এসো। যদি প্রশ্ন করা হয় যে কোথায় ফিরে আসব, আমার গ্রামে ফিরে এসো। এখানে আমার গ্রামে ফিরে এসো একটা স্থানকে বোঝাচ্ছে। এই যে ব্যাক মানে ফিরে এসো, কোথায় ফিরে এসো, আমার গ্রামে ফিরে এসো। এই ব্যাক হচ্ছে কি একটা অ্যাডভার্ব। কাম হেয়ার, এখানে আসো। যদি প্রশ্ন করা হয় কোথায় আসবো, কাম হেয়ার, এখানে আসো। এখানে কোন একটা জায়গার কথা বলা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। শিলা লিভস হেয়ার হ্যাপিলি, শিলা এখানে বাস করে সুখী শান্তিতে, সুখের শান্তিতে এখানে বাস করে শিলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো শিলা এখানে সুখের শান্তিতে বাস করে। আমরা জানি হেয়ার এখানে একটা অ্যাডভার্ব, আবার হ্যাপিলিও কিন্তু একটা অ্যাডভার্ব। আমি কিন্তু সংজ্ঞাতে বলেছি, যখন আমি সংজ্ঞায়িত করেছি অ্যাডভার্বকে, সেখানে কিন্তু বলেছি যে একটা অ্যাডভার্ব আরেকটি অ্যাডভার্বকেও কি করতে পারে, মডিফাইং করতে পারে, বিশেষিত করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হেয়ারও একটা অ্যাডভার্ব, আবার হ্যাপিলিও একটা অ্যাডভার্ব। আমরা পরের উদাহরণটা যদি দেখি যে হাউ মাস মানে কি পরিমাণে কত, তাহলে ইউ গিভ মি রাইস অ্যান্ড আপ, ইউ গিভ মি রাইস অ্যান্ড আপ, তুমি আমাকে যথেষ্ট ভাত দিয়েছো। এখানে যথেষ্ট যদি বলা হয় হাউ মাস কতটুকু, অ্যানাফ যথেষ্ট, এই অ্যানাফই হচ্ছে একটা অ্যাডভার্ব। ডু দি ওয়ার্ক কমপ্লিটলি, কাজটি পরিপূর্ণভাবে করো। এখানে যদি প্রশ্ন করা হয় কতটুকু কাজ করব, পরিপূর্ণভাবে মানে সম্পূর্ণ কাজটি করো, এখানে কমপ্লিটলি হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হাউ মাচ দিয়ে যদি প্রশ্ন করা হয়, হাউ মাচ দিয়ে যদি জানতে চাওয়া হয়, তাহলে কিন্তু এখানে কমপ্লিটলি পরিপূর্ণভাবে। সুতরাং কমপ্লিটলি দিস ইজ অ্যাডভার্ব। শিলা রেসপেক্টস মি ফুলি, শিলা আমাকে পরিপূর্ণভাবে সম্মান করে। হাউ মাচ কতটুকু সম্মান করে, ফুলি পরিপূর্ণভাবে সম্মান করে। সুতরাং হিয়ার ফুলি ইজ অ্যাডভার্ব।
এখানে ফুলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব। আমরা থার্ড এক্সাম্পলগুলো যদি দেখি, দেখো হর্স ক্যান রান ফাস্ট, ঘোড়া দ্রুত দৌড়াতে পারে। এখানে হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয়, ঘোড়া কিভাবে দৌড়াতে পারে, কেমন করে দৌড়াতে পারে, ফাস্ট দ্রুত দৌড়াতে পারে। এই যে ফাস্ট, এই ফাস্টে হচ্ছে কি অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই ক্যান ডু দি ম্যাথ ইজিলি, এখানে আমি অঙ্কটি সহজেই করতে পারি। অঙ্কটি কিভাবে করতে পারি, সহজে, ইজিলি, সহজেই করতে পারি। সুতরাং হাউ দিয়ে প্রশ্ন করলে কিন্তু ইজিলিটা পাওয়া যায়। সরি, এখানে ইজিলি হচ্ছে অ্যাডভার্ব। শিলা এগ্রিড এগারলি, শিলা আগ্রহের সাথেই রাজি হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন করে রাজি হয়েছিলেন, কিভাবে রাজি হয়েছিলেন, হাউ দিয়ে প্রশ্ন করলে ইজিলি, ইগারলি, আগ্রহের সাথে, আগ্রহের সাথে কিন্তু রাজি হয়েছিলেন। এই ইগারলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব। এখানে যদি প্রশ্ন করা হয় যে আই নেভার কাম ব্যাক, আমি কখনোই ফিরে আসিনি, আমি কখনোই ফিরে আসিনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেখো হাউ অফেন মানে কতদিন পর পর, কতক্ষণ পর পর, কত মাস পর পর, এই ধরনের কোনো কিছু দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অ্যাডভার্বটা পাবো। কিন্তু আই নেভার কাম ব্যাক, আমি কখনোই ফিরে আসিনি। তাহলে কতদিন পর পর ফিরে আসো, আমি কখনোই ফিরে আসিনি। এই যে কখনোই ফিরে আসিনি, এই যে ব্যাক, এখানে কিন্তু একটা অ্যাডভার্ব। আবার নেভার মানে কখনোই ফিরে আসেনি, নেভারও কিন্তু একটা অ্যাডভার্ব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলওয়েজ অবি ইয়োর প্যারেন্টস, তোমার পিতামাতাকে সর্বদাই সম্মান করো। কতটুকু সম্মান করবে, মানে কতক্ষণ সম্মান করবে, কতবার সম্মান করবে, এখানে যদি প্রশ্ন করা হয় তাহলে এখানে কিন্তু বলছে অলওয়েজ, সর্বদাই। সুতরাং এই অলওয়েজ একটা অ্যাডভার্ব। আই ইউজ টু ভিজিট ব্যাক অফ দ্য রিভার রেগুলারলি, আমি প্রতিদিন নদীর তীরে বেড়াতে যেতাম। কতদিন পর পর নদীর তীরে বেড়াতে যেতাম, হাউ অফেন, কতদিন পর পর আমি নদীর তীরে বেড়াতে যেতাম, তাহলে রেগুলারলি, প্রতিদিন আমি নদীর তীরে বেড়াতে যেতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে অ্যাডভার্ব সম্পর্কে জানলাম যে মূলত অ্যাডভার্ব মডিফাইং করে একমাত্র নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন বাদে সমস্ত ক্লাসিফিকেশনগুলোকে কিন্তু মডিফাইং করে। হতে পারে সে অ্যাডজেক্টিভকে মডিফাইং করতে পারে, অ্যাডভার্বকেও আরেকটি অ্যাডভার্ব দিয়ে মডিফাইং করতে পারে, ভার্বকে মডিফাইং করতে পারে, প্রিপোজিশনকেও কিন্তু মডিফাইং করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা হয়তো বুঝতে পেরেছো অ্যাডভার্ব কোনগুলো বা কি। আমি আরও ডিটেলস আলোচনা করব অ্যাডভার্ব চেনার সহজ উপায়, মানে শর্ট টেকনিক অফ নোয়িং অ্যাডভার্ব। অ্যাডভার্ব চেনার সহজ উপায় আমি অবশ্যই তোমাদেরকে সহজ এবং প্রাঞ্জল ভাষায় শর্ট টেকনিকে বুঝিয়ে দিব আমার লাস্ট ক্লাস। আমার পরবর্তী আরেকটি ক্লাস আছে এই পার্টস অফ স্পিচের ভিতরে, সেখানে তোমরা পাবে অ্যাডভার্ব চেনার সহজ উপায়, পাশাপাশি অ্যাডজেক্টিভ চেনার সহজ উপায় এবং নাউন চেনার সহজ উপায়। একেবারে কয়েকটি শর্ট টেকনিকে তোমার যদি একটি, আমি 3টা শর্ট টেকনিক আলোচনা করব, যে শর্ট টেকনিকটা তোমার ভালো লাগবে সেই শর্ট টেকনিকে তুমি কিন্তু ইজিলি নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই 3টা যে কোনো একটি বের করতে পারবে। কেননা আমরা জানি যে অ্যাডমিশনের সময় বা জবের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো আসে, অ্যাডভার্ব চিন্তা হয়, নাউন কোনটি চিন্তা হয় বা অ্যাডজেক্টিভ কোনগুলো, এই প্রশ্নগুলি কিন্তু আছে। তাছাড়া প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এগুলো সাধারণত সহজ, হয়তো তোমরা নিজেরাও হয়তো বুঝতে পারো যে কনজাংশন কোনগুলো, ইন্টারজেকশন কোনগুলো বা প্রিপোজিশন কোনগুলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বলে চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই অ্যান্ড সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস। আসলে কি অপেক্ষা করছে দেখি। হ্যাঁ, প্রিপোজিশন এই শব্দটি যখনই আমাদের সামনে আসে তখনই মনে পড়ে প্রি প্লাস পজিশন, অর্থাৎ প্রিপোজিশন। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, বাংলা অর্থ। এখানে প্রি অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। প্রিপোজিশন মানে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করবে, একটা প্রশ্ন হয়তো তোমাকে প্রশ্ন করতেই পারে যে প্রিপোজিশন তোমরা বলতেছো, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, তাহলে পূর্বে অবস্থান, তাহলে কার পূর্বে অবস্থান করবে। বিফোর হোজ
উইল সিট কার পূর্বে অবস্থান করবে, কার পূর্বে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সহজ ভাষায় জেনে নাও, নাউন এবং প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ড বসে, বসে কি করে, অন্য ওয়ার্ড সম্পর্কে কি করে, একটা সম্পর্ক করতে পারে, বা অন্য ওয়ার্ডের সাথে একটা রিলেশন বিল্ড আপ করতে পারে, বা এই ধরনের কোনো বিশেষিত করতে পারে। এই জাতীয় ওয়ার্ডগুলো হচ্ছে প্রিপজিশন। আমরা দেখি সংজ্ঞার মাধ্যমে দেখি, ডেফিনেশনটা দেখি। এই প্রিপজিশন ইজ এ কানেকশন এক্সপ্রেসিং ওয়ার্ড। আসলে প্রিপজিশন বলতে একটা কানেকশন মানে যোগাযোগ বা সংযোগ ওয়ার্ডটা কি প্রকাশ করতেছে। অথবা আমরা আরও ডিটেলস যদি সংজ্ঞায়িত করতে চাই এই প্রিপজিশনটাকে, তাহলে আমরা আরও ক্লিয়ার হব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ প্রিপজিশন ইজ এ ওয়ার্ড ইউজ টু লিঙ্ক নাউন্স, প্রোনাউন্স অর ফ্রেজেস টু আদার ওয়ার্ডস উইদিন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে। এই প্রিপজিশনটা কি করবে, একটা নাউন পূর্বে বসতে পারে, একটা প্রোনাউনের পূর্বে বসতে পারে, অথবা একটা ফ্রেজ জাতীয় ওয়ার্ড তারও পূর্বে বসে কি করবে, অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, লিঙ্ক করে দিবে, যোগাযোগ করে দিবে এই সেন্টেন্সের মধ্যে। সেটি হচ্ছে কি প্রিপজিশন। দে অ্যাক্ট টু কানেক্ট দ্য পিপুল। সে সম্পর্ক স্থাপন করে দিতে পারে কার সাথে, জনগণের সাথে, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে দিতে পারে, অবজেক্টস বিষয়বস্তুর সাথে সম্পর্ক স্থাপন করে দিতে পারে, টাইম সময়ের ক্ষেত্রে সম্পর্ক স্থাপন করে দিতে পারে, অ্যান্ড লোকেশনস এবং কোনো স্থান, কোনো পরিচিত স্থানের সাথেও কিন্তু এটা সম্পর্ক করে দিতে পারে অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের মধ্যে। সো প্রিপজিশন আর ইউজুয়ালি শর্ট ওয়ার্ড। প্রিপজিশন একটা সংক্ষিপ্ত বা ছোট্ট একটা শব্দ, অ্যান্ড দে আর নর্মালি প্লেসড ডিরেক্টলি ইন ফ্রন্ট অফ নাউন্স। সাধারণত এই প্রিপজিশনগুলো কি করে, সরাসরি একটা নাউনের পূর্বে বসে, কি করে, তারপরে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই স্লাইডে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান। প্রি পজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান করবে, নাউন অথবা প্রোনাউনের পূর্বে অবস্থান করে কি করবে, অন্য ওয়ার্ডগুলোর সাথে ওই সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেবে, সেটি হচ্ছে প্রি পজিশন। চলো আমরা উদাহরণ দেখে আরো ক্লিয়ার হই। I have given a lot of examples of preposition, so you must be clear about preposition. দেখো, in, on, at, by, to, for, above, into, under, upon, towards, with, from, of, for, these all are examples of preposition. এগুলো সবই হচ্ছে কি প্রিপজিশনের উদাহরণ। এগুলো কি বলা হয়, প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে at ইজ এ প্রিপজিশন অফ অ্যাবভ। উপরের সবগুলোর মধ্যে একটা at একটা প্রিপজিশন। এখানে দেখো at 12 o'clock, ক্লক ঘন্টা বা সময়, এটা একটা নাউন। এই ক্লকের পূর্বে কি করেছে, এই যে at ব্যবহার করা হয়েছে। তার মানে কি প্রিপজিশনটা নাউনের পূর্বে বসছে। দেখো at 5 PM, at noon or midday। আমরা জানি নুন বা মিড ডে একটা নাউন, এই নাউনের পূর্বে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়েছে। অ্যাট নাইট বা অ্যাট মিড নাইট, মিড নাইটের পূর্বে অ্যাট ব্যবহার করা হয়, নাইটের পূর্বে অ্যাট ব্যবহার করা হয়। তাহলে নাইট এবং মিড নাইট একটা নাউন। অ্যাট বেড টাইম, অ্যাট দ্যাট টাইম। দেখো ড্যাট, আমরা জানি ড্যাট একটা কি প্রোনাউন। তাহলে আমি সংজ্ঞাতে কি বলেছিলাম যে নাউন এবং প্রোনাউনের পূর্বে কি করবে, প্রিপজিশনগুলো বসবে, বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে দিবে। তাহলে অ্যাট অবশ্যই একটা প্রিপজিশন। ইনের ক্ষেত্রে দেখো ইন দি মর্নিং, মর্নিং সকাল একটা নাউন, তার পূর্বে কিন্তু ইন ব্যবহার করা হয়েছে। জানুয়ারি নাউন, স্প্রিং বসন্ত বা ঝর্ণা যাই বলো না কেন একটা নাউন। 1980 সাল একটা নাউন। নর্থ মানে উত্তর দিক, সাউথ দক্ষিণ দিক। দিজ আর নাউন। ইন দ্য ওয়েস্ট, ওয়েস্ট একটা পশ্চিম দিক। সুতরাং এগুলো সবই নাউন। নাউনের পূর্বে বসছে কি প্রিপজিশনগুলো। ওয়ান একটা প্রিপজিশন, মনডে, এপ্রিল 10th, ফার্স্ট ডে, মাই বার্থডে, হলিডে, তার পূর্বে কিন্তু দেখো এই অন ব্যবহার করা হয়েছে, প্রিপজিশনগুলো ব্যবহার করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু সেন্টেন্স আকারে উদাহরণ আমি দিয়েছি। আই হ্যাভ গিভেন
some examples according to sentence. So you must be clear seeing this sentence examples. এই সেন্টেন্স উদাহরণগুলো দেখে হয়তো তোমরা আরো ক্লিয়ার হবে। দেখো, হি স্যাট অন দ্য চেয়ার, সে কি করেছে, চেয়ারে বসেছিলেন, চেয়ারের উপরে। এই চেয়ার একটা কি নাউন, তাহলে নাউনের পূর্বে কি বসেছে, অন ব্যবহার করা হয়েছে। কবিতা ইজ ইন হার রুম, কবিতা কি তার রুমের মধ্যে আছে, এখানে ইন ব্যবহার করেছে। দেখো হার, হার যদি আমরা জিজ্ঞাসা করি হার কি, হার একটা প্রোনাউন, তাহলে প্রোনাউনের পূর্বে কিন্তু ইন ব্যবহার করা হয়েছে। আবার হারের পর রুম মানে কক্ষ, এটা একটা কিন্তু নাউন, তাহলে প্রোনাউনের পূর্বে বসছে অথবা নাউনের পূর্বেও কিন্তু এই প্রিপোজিশনটা বসতেছে। শিলা ওয়ার্কস বাই ডে, শিলা দিনে কাজ করে, এখানে ডে একটা দিন, ডের পূর্বে কি বসেছে, বাই বসেছে, এটা নাউনের পূর্বে কিন্তু বাই ব্যবহার করা হয়েছে। উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতে ঘুমাই, নাইট একটা রাত, নাইটের আগে অ্যাট ব্যবহার করা হয়েছে। সুতরাং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো যে প্রিপোজিশনগুলো সাধারণত প্রোনাউন এবং নাউনের পূর্বে বসে কি করবে, সম্পর্ক স্থাপন করে দিবে অন্য ওয়ার্ডগুলোর সাথে। দেখো, দি বুক ইজ অন দি টেবিল, টেবিলের উপরে কি বইটা, তাহলে এই বইটার সাথে কি টেবিলের সম্পর্ক করে দিছে কে, অন, মানে টেবিলের উপরে বইটা। দেখো, তাহলে অন কি করলো, প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করে দিল টেবিলের সাথে বইয়ের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইগুলো হচ্ছে প্রিপোজিশন। আশা করি তোমাদের বুঝতে কখন কোনো কষ্ট হয়নি। চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাই এবং দেখি কোন ক্লাসিফিকেশনটা আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমরা পেয়েছি কনজাংশন। আমি এখন কনজাংশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনজাংশন শব্দটি হচ্ছে সংযোজক অব্যয়। আমরা জানি কনজাংশন যার বাংলা অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। আমরা যদি দেখি, ইফ উই সি দ্য ডেফিনেশন অফ কনজাংশন, দেন উই ক্যান কনভিন্স ইজিলি। এ কনজাংশন ইজ এ জয়নিং অর্ড। কনজাংশন কি, একটা জয়নিং অর্ড, অর্থাৎ সংযোজক শব্দ। জয়েন মানে হচ্ছে কি, সংযোগ করা, যোগদান করা, অর্থাৎ একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে কি করবে, সংযোগ করে দিতে পারে, অথবা একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্সের সঙ্গে সংযোগ করে দিতে পারে, অথবা একটা ক্লোজ আরেকটা ক্লোজের সঙ্গে সংযোগ করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি দ্য এক্সাম্পলস অফ কনজাংশন, কনজাংশনের উদাহরণগুলো যদি দেখি। দেখো, এখানে কনজাংশনকে এখানে তিনটা আমি ক্যাটাগরিতে ক্লাসিফিকেশন করেছি। দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে এবং কোরিলেটিভ কনজাংশন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন সেন্টেন্স পড়েছো, আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, আমার সেন্টেন্সের উপর ডিটেলস আলোচনা আছে অনলাইন ক্লাসে, তোমরা দেখতে পারো। আমি অতি সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে বুঝিয়েছি এই সেন্টেন্সটি। দেখো, সেন্টেন্স পড়তে গেলে আমরা জানি গঠনের দিক দিয়ে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দেয়ার আর 3 টাইপস অফ সেন্টেন্স: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স পড়তে গিয়েছি, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম। আমরা যদি কম্পাউন্ড সেন্টেন্স পড়তে গিয়েছি, সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম কি, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কনজাংশন নিয়ে আমি হয়তো আমার ক্লোজে আমি ডিটেলস আলোচনা করব আমার পরবর্তী, বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন আমি করাবো তখন আমি ডিটেলস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে আমি পার্টস অফ স্পিচ আলোচনা করছি, সো আমি কনজাংশন এই বিষয়টি নিয়ে তোমাদেরকে একটু তুলে ধরতে চেষ্টা করছি। দেখো, কনজাংশন, তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আমরা দেখি। এখানে আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি। দেখো, এখানে ফর, অ্যান্ড, নর, বাট, ওয়ার, ইয়েট, সো, এইগুলো হচ্ছে দিজ আর কোঅর্ডিনেটিং কনজাংশন। সংক্ষেপে তোমরা ফ্যান বয়েজ যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের মনে থাকবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। ফ্যান বয়েজের আমরা প্রথম অক্ষর এফ যদি নিই, তাহলে এফ এ ফরের প্রথম অক্ষর যেহেতু এফ, সুতরাং ফর ফ্যান। এ ফ্যানের দ্বিতীয় অক্ষর যদি এ ধরি, তাহলে এতে কি, অ্যান্ড। এন এ ফ্যানের তৃতীয় অক্ষর এন দ্বারা কি বোঝাচ্ছে, নর বোঝানো হয়েছে। বি দ্বারা কি বোঝানো হয়েছে, বাট ব্যবহার করা হয়েছে। ও দ্বারা ওয়ার, ওয়াই দ্বারা ইয়েট এবং এস দ্বারা সো। সুতরাং ফ্যান বয়েজ মনে রাখলে তোমরা কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো তোমাদের মনে থাকবে। এই কোঅর্ডিনেটিং কনজাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট
কোথায়? সেন্টেন্সের মধ্যে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স করতে যাই তখন কিন্তু আমাদের এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আমাদের জরুরি হয়ে পড়ে, প্রয়োজন হয়ে পড়ে। আবার সাবঅর্ডিনেটিং কনজাংশন যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে যাই তখন কিন্তু আমাদের এইগুলো অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারছো যে কোঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেটিং কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন এগুলো সবই হচ্ছে এই কনজাংশনের উদাহরণ। আমরা যদি বলি কনজাংশন, এই কনজাংশনের সবগুলো হচ্ছে কনজাংশনের উদাহরণ। চলো আমরা একটু দেখি সেন্টেন্স আকারে এক্সাম্পলস অফ কনজাংশন। কনজাংশনের উদাহরণগুলো আমরা একটু সেন্টেন্স আকারে দেখব। দেখো, তুষার অ্যান্ড তুহিন আর টু ব্রাদার্স। তুষার একটা নাউন, তুহিনও একটা নাউন। তাহলে তুষার এবং তুহিন কি হচ্ছে? তারা দুই ভাই। এর মধ্যে দেখো একটা কনজাংশন দেওয়া আছে, একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে অ্যান্ড। এই যে অ্যান্ড, এটি কি করেছে? তুষার এবং তুহিনকে সংযোগ স্থাপন করে দিয়েছে, সম্পর্ক রিলেশন বিল্ড আপ করে দিয়েছে যে তুষার এবং তুহিন এরা দুই ভাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছো যে তুষার এবং তুহিন এই দুটো ওয়ার্ডকে কি করেছে? কনজাংশন করেছে, অর্থাৎ সম্পর্ক করে দিয়েছে, রিলেশন বিল্ড আপ করে দিয়েছে এই অ্যান্ড দ্বারা। সুতরাং অ্যান্ড একটি কনজাংশন। আমরা সেকেন্ড এক্সাম্পল যদি দেখি, দেখো, মামুন ইজ এ পোর। মামুন একটা গরিব ছেলে। এটি একটি ক্লোজ বাট অনেস্ট, কিন্তু সৎ। দেখো, এই সৎ আর এই একটা ক্লোজ, এই ক্লোজের মধ্যে কি করে দিয়েছে? বাট দিয়ে সম্পর্ক স্থাপন করে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কনজাংশন সেই ওয়ার্ড বা সেই সংযোজক অব্যয়, যে সংযোজক অব্যয় কি করে? একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডকে সংযোগ করতে পারে, একটা ক্লোজ থেকে আরেকটা ক্লোজকে সংযোগ করতে পারে, একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে সম্পর্ক স্থাপন করে দিতে পারে বা রিলেশন বিল্ড আপ করে দিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ আমরা যদি দেখি, দেখো, প্রভাব সেজ, প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে যে ডু আর ডাই, করো অথবা মরো। দেখো, ডু এবং ডায়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে কে? ওয়ার। করো অথবা মরো, করলে ভালো, না করলে মরতে হবে। এই যে করা এবং মরার মধ্যে সম্পর্ক করে দিয়েছে বা রিলেশন বিল্ড আপ করে দিয়েছে কে? ওয়ার। সুতরাং এই ওয়ার হচ্ছে একটা কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি উদাহরণ আমরা দেখে এই কনজাংশনটি আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। দেখো, ওয়েট হেয়ার টিল আই ডু নট কাম ব্যাক। এখানে আমি অপেক্ষা করছি যতক্ষণ না আমি ফিরে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে এখানে তুমি অপেক্ষা করো, ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো, টিল আই ডু নট কাম ব্যাক, আমি যতক্ষণ না ফিরে আসি। তাহলে দেখো, ওয়েট হেয়ার, এই ওয়েট হেয়ার একটা ক্লোজকে, আই ডু নট কাম ব্যাক এই একটা ক্লোজ, এই দুটো ক্লোজের মধ্যে কি করে দিয়েছে? একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে টিল দ্বারা। অথবা ওয়েট হেয়ার একটা সেন্টেন্স, আই ডু নট কাম ব্যাক এই একটা সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে কি করে দিয়েছে? টিল দ্বারা সম্পর্ক স্থাপন করে দিয়েছে, রিলেশন বিল্ড আপ করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটি হচ্ছে কনজাংশন, এই টিল। তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাবে তখন কিন্তু এই কনজাংশনগুলো অতি জরুরি হয়ে পড়ে। আমি আবারও বলেছি তোমাদেরকে যে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে বা জব এক্সামের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই পার্টস অফ স্পিচ আমাদের অত্যন্ত জরুরি, একটি টপিকস অফ গ্রামার। সুতরাং আমাদেরকে এটা অবহেলা করা উচিত নয়, আমাদেরকে সঠিকভাবে এবং সহজ ভাষায় বোঝা উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই উইল ফেল আনলেস ইউ হেল্প মি। আমি অবশ্যই ফেল করব যদি না তুমি আমাকে সাহায্য করো। দেখো, এই যদি না, আনলেস কি করেছে? ইউ হেল্প মি এবং আই উইল ফেল, এই দুটো ক্লজকে বা এই দুটো সেন্টেন্সকে কি করে দিয়েছে? একটা সম্পর্ক স্থাপন করে দিয়েছে। সুতরাং আনলেস একটি কনজাংশন। আশা করি তোমাদের কনজাংশন নিয়ে আর কোনো কনফিউশন নেই। চলো আমরা নেক্সট স্লাইডে যাই এবং সর্বশেষ যে ক্লাসিফিকেশন ক্লাস সেটা হচ্ছে ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্টারজেকশন এই কথাটি আসলে আমাদের মনের ভিতরে একটা মনের আবেগের বা মনের আনন্দ, হর্ষ, বিষাদের কথা মনে পড়ে যায়। কারণ আমরা জানি ইন্টারজেকশন মানেই হচ্ছে কি, একটা আবেগ প্রবণ শব্দ হতে পারে বা সেন্টেন্স হতে পারে, একটা দুঃখজনক হতে পারে বা কষ্টদায়ক হতে পারে, আনন্দদায়ক হতে পারে, বিনোদন হতে পারে, এই সব কিছু হতে পারে। চলো লেটস গো অ্যান্ড সি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারজেকশন। অ্যান ইন্টারজেকশন ইজ অ্যান ইমোশন এক্সপ্রেসিং ওয়ার্ড। ইন্টারজেকশন মূলত একটা ইমোশন, কি একটা ইমোশন এক্সপ্রেসিং ওয়ার্ড। আমরা
যদি অন্যভাবে আরো দেখি, দেখো দি ওয়ার্ড ইন্টারজেকশন কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ডস ইন্টার মানে বিটুইন। আসলে ইন্টারজেকশন একটা ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ দুটো ওয়ার্ড থেকে এসেছে, একটা হচ্ছে ইন্টার থেকে এসেছে, আরেকটি হচ্ছে জার্সির থেকে এসেছে। দেখো ইন্টার অর্থ হচ্ছে বিটুইন, অ্যান্ড জার্সির অর্থ হচ্ছে টু থ্রো, মানে বিটুইন মানে কি মধ্যে, আর টু থ্রো মানে কি নিক্ষেপ করা। কিসের মধ্যে নিক্ষেপ করা? এখন আমরা দেখি। সো অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড দ্যাট ইউ থ্রো ইন বিটুইন সেন্টেন্স অর থটস টু এক্সপ্রেস এ সাডেন ফিলিংস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ইন্টারজেকশন এমন একটি শব্দ বা এমন একটি ওয়ার্ড কি করে, যে একটা আকস্মিক, মনের আকস্মিক ভাব প্রকাশ করে, একটা চিন্তাকে হঠাৎ করে প্রকাশ করে দেয়। এটাই হচ্ছে ইন্টারজেকশন। আমরা উদাহরণ দিয়ে আমরা ইন্টারজেকশনটা আরো ক্লিয়ার হবো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এক্সাম্পলস অফ ইন্টারজেকশন দেখো এখানে দেওয়া আছে। ওয়াও, ইয়ে, হে, ব্রাভো, ওহ, উহু, হ্যালো, হুররে, এলাস, দিজ আর অল এক্সাম্পল অফ ইন্টারজেকশন। এগুলো সবই কিন্তু ইন্টারজেকশনের উদাহরণ। আরও সহজ ইন্টারজেকশন চেনার সহজ উপায় হচ্ছে কি, দেখো লাস্ট অফ ওয়ার্ড অথবা লাস্ট অফ সেন্টেন্স মাস্ট বি নোট অফ এক্সক্লেমেশন অথবা এক্সক্লেমেশন মার্ক থাকবে। এইগুলো সব দেখো এক্সক্লেমেশন মার্ক, অবশ্যই এই এক্সক্লেমেশন মার্কগুলো থাকবে ইন্টারজেকশন সেন্টেন্সের মধ্যে। তো সুতরাং এই ইন্টারজেকশন চিনতে গেলে আমাদের এই এক্সক্লেমেশন মার্কগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা ইন্টারজেকশন সেন্টেন্সের এটি একটি ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন দেখো হুররা মানে আনন্দ প্রকাশ করছে, উই হ্যাভ ওন দ্য গেম আমরা খেলায় জয়লাভ করেছি। যখন কোনো খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়, অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনা যদি খেলা শুরু হয়ে যায়, কেউ হয়তো ব্রাজিলের পক্ষে, কেউ হচ্ছে আর্জেন্টিনার পক্ষে, আর্জেন্টিনার দলের সমর্থক যদি খেলায় জয়লাভ করে যায়, তাহলে কি বলে, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হ্যাঁ আমরা খেলায় জয়লাভ করিয়াছি। তাহলে এখানে আনন্দ প্রকাশ করছে, তার মানে ইন্টারজেকশন দ্বারা কি বোঝাচ্ছে, আনন্দ প্রকাশ করানো বোঝাচ্ছে। এলাস আই এম আনডান, হাই আমার পুরা কপাল, হয়তো কোনো দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, বা কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সুতরাং এলাস দ্বারা কি প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে, হর্ষ প্রকাশ করছে। সুতরাং এলাস একটি এক্সক্লেমেশনের উদাহরণ, অর্থাৎ ইন্টারজেকশন শব্দ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ওহ আই এম সরি, আমি দুঃখিত, হয়তো কোনো ভুল করে ফেলেছে। সুতরাং ওহ একটি ইন্টারজেকশন। দি সিনারি ইজ ভেরি নাইস, কি চমৎকার সিনারিটা, এটা একটা আনন্দ প্রকাশ করছে। একটি ইন্টারজেকশনের উদাহরণ। ফি, সি ইট ইজ এ ভেরি নাইস, ইট ইজ ভেরি ডার্টি, খুবই নোংরা। ফি মানে কি, সি, সি দ্বারা কি প্রকাশ করছে, মনের আকস্মিক ভাবটাকে প্রকাশ করছে, হয় আনন্দ অথবা দুঃখ অথবা কষ্ট অথবা কোনো লজ্জাজনক কিছু, এই দ্বারা প্রকাশ করছে। সুতরাং ফি একটি ইন্টারজেকশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কুটি কুটি পাই একেবারেই এই সেশনের শেষ প্রান্তে চলে এসেছি। আমি বরাবরই তোমাদের জন্য ব্রেন টেস্ট নিয়ে থাকি, আজও কোনো ব্যতিক্রম হবে না, তোমাদের জন্য ব্রেন টেস্টের ব্যবস্থা করেছি। চলো দেখি আসলে তোমাদের জন্য কি ধরনের ব্রেন টেস্ট আমি করেছি। দেখো এখানে ফর, অ্যান্ড, নর, বাট, ওয়ার, ইয়েট, সো, আফটার, দো, অল দো, আইদার, ডট ডট, ওয়ার, এইগুলো আসলে কোন পার্টস অফ স্পিচের মধ্যে থাকে? আমার প্রথম কোশ্চেন বা প্রশ্ন, ব্রেন টেস্ট, আসলে এইগুলো পার্টস অফ স্পিচের কোন পার্টস অফ স্পিচে থাকে? সঠিক উত্তর হচ্ছে কনজাংশন। আমরা জানি এই সবগুলো হচ্ছে কি, কনজাংশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়তো যারা আমার এই সেশনটি পরিপূর্ণভাবে দেখেছো তারা হয়তো বুঝতে পেরেছো এবং অলরেডি করেও ফেলেছো। দেখো ওয়াও, ইয়ে, হে, ব্রাভো, ওহ, উহু, হ্যালো, হুররে, এলাস, এগুলো কোন পার্টস অফ স্পিচ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক অ্যান্সার হচ্ছে ইন্টারজেকশন। এগুলো হচ্ছে ইন্টারজেকশনের উদাহরণ। টুয়ার্ডস, কমপ্লিটলি, ফার্স্ট, নেভার, লাস্ট ইয়ার, ব্যাক, এনাফ, ইজিলি, অলওয়েজ, এগুলো কার উদাহরণ, কোন পার্টস অফ স্পিচের উদাহরণ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব।
লাস্ট ব্রেন টেস্ট ফর ইউ, ইন, অন, অ্যাট, বাই, টু, ফর, অ্যাভব, ইনটু, আন্ডার, আপন, টুয়ার্ডস, এগুলো কার উদাহরণ? প্রিপজিশন। অর্থাৎ এগুলো সবই হচ্ছে প্রিপজিশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একেবারেই চলে এসেছি শেষ প্রান্তে। হয়তো আমি তোমাদেরকে বোঝাতে হয়তো সক্ষম হয়েছি, আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ধন্যবাদ জানাতে চাই সকল শিক্ষার্থী বন্ধুরা, সেই সকল শিক্ষার্থী বন্ধুদেরকে যারা আমার ক্লাসটি, এই অনলাইন ক্লাসটি পরিপূর্ণভাবে দেখেছো এবং সাবস্ক্রাইব করেছো। পাশাপাশি আমি যারা নতুন শিক্ষার্থী বন্ধুরা আমার এই অনলাইন ক্লাসটি দেখেছো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, আমার এই অনলাইন ক্লাসটি আমার একটা ইউটিউব চ্যানেল, এডুকেশনাল ইউটিউব চ্যানেল, সুতরাং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশাপাশি লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার একটু সুযোগ করে দিবে। আমি আসলে তোমাদের কাছে কোনো টাকা চাচ্ছি না, পয়সা কোনো কিছু চাচ্ছি না, জাস্ট চাচ্ছি কি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু ব্রড করে দাও, এক্সপ্যান্ড করে দাও, যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং অন্যরা যাতে উপকৃত হয়। এই ছোট্ট মানব কল্যাণটুকু তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আর বাড়াতে চাই নাই, সময় নিতে চাইনি। আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। সো টুডেজ লেকচার ইজ হেয়ার। বেস্ট অফ লাক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।